বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার বিষয় কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে
VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। এখন শুনবেন মেকানিক্যাল মেজার্স ফর সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে বেতার বিদ্যাসাগরে আমি আপনাদের সঙ্গে উপস্থিত আছি। আমি প্রতাপচন্দ্র সিং, সহ কৃষি অধিকর্তা, শালবনী ব্লক। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে আমরা কি করে মেকানিক্যাল মেজারমেন্টের মাধ্যমে বা মেকানিক্যাল মেজার যেটাকে বলি, যে কি করে আমরা পদ্ধতিগত দিক দিয়ে আমরা ভূমিক্ষয়কে আমরা রোধ করতে পারি। আজকে এই বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে কৃষক বন্ধুদের কাছে। আপনারা জানেন যে যেভাবে ভূমিক্ষয় যেভাবে এগিয়ে চলেছে, সেই সাথে সাথে আগামী দিনে কৃষিকে যদি আমরা লাভজনক এবং কৃষিকে যদি সুস্থায়ী করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি সাস্টেনেবল এগ্রিকালচার, যদি লং টার্ম যদি কৃষিকে যদি রান করাতে হয়, এবং সেই সাথে সাথে আমাদের যে জাতীয় খাদ্য নিরাপত্তা যেটাকে বলে ন্যাশনাল ফুড সিকিউরিটি, তো সেটাকে যদি আমাদেরকে বজায় রাখতে হয়, খাদ্যের স্বয়ংভরতা যদি আমাদেরকে যদি বজায় রাখতে হয়, সেক্ষেত্রে সেই খাদ্যের স্বয়ংভরতা বজায় করার একমাত্র কারিগর হচ্ছে আমাদের কৃষক, যারা আমাদের অন্নদাতা, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে দুবেলা আমাদেরকে খাবার আপনারা যোগান দিচ্ছেন। তো সেই কৃষক বন্ধুদের জন্য এটা আলোচনা, এবং আমরা কি করে এই ভূমিক্ষয়কে রোধ করে আগামী দিনে আমরা কৃষিকে সুস্থ
একটা সুন্দর পদ্ধতির মধ্য দিয়ে আমরা এটাকে আমরা নিয়ে যেতে পারি, এবং সেই বিষয়ে আজকে আমি আলোকপাত করব বিষয়টা। আপনারা জানেন যে যেভাবে ভূমিক্ষয়, যেটা আমি বললাম যে ভূমিক্ষয় একটা আগামী দিনে একটা অ্যালার্মিং একটা বিষয় হয়ে গেছে, কেননা ভূমিক্ষয়টা যেমন আমাদের প্রাকৃতিকভাবে যেমন হয়ে থাকে, সেই সাথে সাথে ভূমিক্ষয় কিন্তু আমাদের যে মানুষের যে অ্যাক্টিভিটি, আগের দিন আমি বলেছিলাম যে আমাদের হিউম্যান যে অ্যাক্টিভিটি বলে যেটাকে, তার মাধ্যমে কিন্তু ভূমিক্ষয় কিন্তু এগিয়ে চলেছে। তো আসুন আমরা কি করে এই ভূমিক্ষয়কে আমরা রোধ করি। আমরা রোধ করব, আমরা বিশেষ করে আমাদের নিজেদের জায়গায় থেকে, কৃষির ক্ষেত্রে থেকে, কৃষিটাকে আরও প্রফিটেবল করার ক্ষেত্রে কি করে আমরা ভূমিক্ষয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো এক্ষেত্রে যদি আমরা মেকানিক্যাল যদি আমি পদ্ধতি বলি বা যান্ত্রিক পদ্ধতি বলি, যেটাকে এক প্রকার যান্ত্রিক পদ্ধতি বলা যায় বা মেকানিক্যাল বলা যায়, তাহলে যান্ত্রিক পদ্ধতির মধ্যে কি আছে আমরা বলতে পারি যে অল্টারনেট বা স্ট্রিপ কপিং, যেটাকে আমরা ট্রেঞ্চিং বলতে পারি আমরা। হ্যাঁ, যেটা আমরা মানে আমাদের টেকনিক্যাল ভাষায় যেটাকে বলা হয়, বা টেরাসিং বলতে পারি আমরা। টেরাসিং, ট্রেঞ্চিং বলবো না, ট্রেঞ্চিং আদালতে একটা পদ্ধতি আছে, সেটা নিয়ে আলোচনা করব। টেরাসিং বলা হয়। টেরাসিং মানে কি, মানে টেরাস পদ্ধতি বা যেটাকে ধাপ চাষ বলা হয়, আপনারা জানেন যে অর্থাৎ আমাদের এই যে ভূমিক্ষয়গুলো হয়ে থাকে প্রাকৃতিকভাবে, বিশেষ করে জল, মানে বর্ষার জল হতে পারে বা অন্য কোনো ড্যামের জল হতে পারে, যখন খরস্রোতা যখন জল যখন বয়ে যায় তখনই কিন্তু ভূমিক্ষয়টা কিন্তু হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা টেরাসিং যখন করব, অর্থাৎ ধাপে ধাপে যখন আমরা অল্টারনেট ক্রপ যখন আমরা যেখানে যদি ব্যবহার করি, ক্রপ সিকুয়েন্স যদি অল্টারনেট ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা কিন্তু ভূমিক্ষয় কিন্তু অনেকাংশে কিন্তু রোধ করতে পারি। বিষয়টা কি, বিষয়টা একটু সহজভাবে আলোচনা করা যেতে পারে। আমাদের দেখবেন আমাদের যেভাবে ভূমিরূপ, আমি বলেছি যে আমাদের যেভাবে ভূমিরূপ আছে, কোথাও ভূমিরূপ দেখবেন বিভিন্ন জায়গা অনুযায়ী, জায়গা বেসিসে সেখানে ভূমিরূপ দেখা যায়। যেমন পশ্চিমাঞ্চলে এক ধরনের, বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে এক ধরনের দেখা যায়। আবার যদি আপনি সমুদ্র উপকূলবর্তী যদি যান, আপনি দক্ষিণ চব্বিশ পরগনা গেলেন, আপনি উত্তর চব্বিশ পরগনা নদিয়া গেলেন, সেখানে এক ধরনের ভূমিরূপ আপনি দেখতে পাবেন। আপনি যদি পূর্ব মেদিনীপুর আমাদের কাছে জেলা যদি বলেন, সেখানে এক ধরনের ভূমিরূপ দেখা যায়। তাহলে বিভিন্ন জায়গায় ভূমিরূপ কিন্তু আলাদা। তাহলে ভূমিরূপ অনুযায়ী সেখানে কিন্তু আপনাকে যে শস্য পর্যায়, সেটা কিন্তু আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কি, আমরা যদি স্ট্রিপ কপিংয়ের কথা যদি বলি, জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আমি অল্টারনেট ওয়েতে একটা চাষ করব। আমি জানি যে আপনি ধান চাষ বা ভুট্টা চাষ, যেগুলো সিরিয়াল বলি আমরা, সিরিয়াল মানে দানা শস্যের যেগুলোকে আমরা চাষ বলি, দানা শস্য চাষের মাধ্যমে কিন্তু ভূমিক্ষয় কিন্তু বেশি হয়। ভূমিক্ষয় কিন্তু বেশি হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি তাহলে দানা শস্যের চাষ করব না? অবশ্যই আমি দানা শস্যের চাষ করব। কিভাবে? আমি ভুট্টার দু সারি আমি লাগালাম, ভুট্টা দু সারি লাগালাম, মানে যেগুলো হচ্ছে উঁচু ধরনের জমি যেগুলোতে। তাহলে যেখানে ভুট্টা যদি দু সারি বা 5 সারি হয়, তাহলে তারপরের একটা বা দুটো সারি বাদ দিলাম, ভুট্টা না লাগিয়ে সেখানে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি ডাল জাতীয় কোনো শস্যের চাষ করতে পারি। তাহলে এক্ষেত্রে ডাল জাতীয় শস্য কি, ডাল জাতীয় শস্য হতে পারে মুগ, হতে পারে ডাল জাতীয় শস্য মুসুর, হতে পারে। এতে আমি বাদামের চাষ করতে পারি, আমি কলাইয়ের চাষ করতে পারি। আমি মানে এই ধরনের যদি ডাল জাতীয় শস্য যে সিজনে যেটা আপনি করছেন, ঋতুতে করছেন সেই অনুযায়ী, তাহলে এতে যদি করেন যে আপনি কয়েক সারি আপনি ভুট্টাই চাষ করতে চাইছেন, তাহলে ভুট্টা কয়েক সারির পর আপনি গ্যাপ দিয়ে সেখানে অন্য কোনো ডাল জাতীয় শস্যের আপনি চাষ করলেন। তাহলে এতে সুবিধাটা কী হচ্ছে না, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে দানা শস্য যেগুলো ভুট্টা হোক, গম হোক, ধান হোক, তাহলে এই ধরনের ফসলগুলো কিন্তু মাটির কিন্তু ভূমিক্ষয় করে। কেন ভূমিক্ষয় করে? কারণ এই দানা জাতীয় শস্য, আপনি ভুট্টা করুন, ধান করুন, গম করুন, এরা কিন্তু মাটির মধ্যে যে গাছের খাবারগুলো থাকে, আমার কৃষক বন্ধুদের জানা উচিত, এই দানা শস্যরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার কিন্তু মাটি থেকে তুলে নেয়। অর্থাৎ মাটিকে কী করে দেয়, মাটিকে কিন্তু অনেকটা কম উর্বর করে দেয়। কারণ এরা যেহেতু ফলন প্রচুর দেয়, তার মানে মাটি থেকে এদের খাবার চাহিদাও বেশি, খাবারটা তুলে নেয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন কয়েক সারি দানা শস্যের পর যখন আপনি ডাল জাতীয় ফসল চাষ করছেন, আবার অপরদিকে ডাল জাতীয় ফসলের উপকারিতা কী না, ডাল জাতীয় ফসল ও কী করে আপনাকে আপনার মাটি থেকে কী করে কাভার করে রাখে, মানে একবারে আচ্ছাদন করে রাখে। তাহলে আচ্ছাদন করার জন্য তাহলে আপনার ভূমিক্ষয় হয় না। উপরন্তু কী করে, আচ্ছাদন হওয়ার জন্য উপর থেকে যখন বৃষ্টিপাত হয়, তাহলে বৃষ্টির যে জলের যে আঘাত, সেটা মাটির উপর সরাসরি পড়তে দেয় না। তারপরে কী হয় না, সেই জলটা সহজে গিয়ে ছুঁয়ে মাটির নিচে জমা হয়। তাহলে ডাল জাতীয় শস্য একদিকে যেমন আপনার ভূমিক্ষয় রোধ করছে, মাটির নিচে জল সংরক্ষণ করছে, তার সাথে সাথে মাটির উর্বরতা শক্তি বাড়াচ্ছে। কেননা আপনারা জানেন, এর আগেও আপনারা অনেকবার শুনেছেন আমাদের এই বেতারের মাধ্যমে, অনেক
অনেক ব্যক্তি এখানে আলোচনা করছেন, সেটা হচ্ছে যে ডাল জাতীয় শস্য চাষের ফলে, কেন ডাল জাতীয় শস্যের শেকড়ে এক ধরনের ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা উপকারী ব্যাকটেরিয়া। তিনি সেই ব্যাকটেরিয়াগুলো কী করে না, বাতাসের মধ্যে যে সর্বাধিক পরিমাণে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটাকে কিন্তু তারাই কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ওই গাছের শিকড়ের মধ্যে কিন্তু আবদ্ধ করতে পারে, এবং গাছ কী করে না, সেই ব্যাকটেরিয়ার জমানো যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা কিন্তু তারা সহজে ব্যবহার করতে পারে। তাহলে দেখুন, একদিকে দানা জাতীয় শস্য সে মাটি থেকে সমস্ত খাবার তুলে নিচ্ছে, আবার অপর দিকে আপনার ডাল জাতীয় যে শস্যটা বললেন, সে ডাল জাতীয় শস্য কী করে, সে কিন্তু মাটির মধ্যে কিন্তু খাবারের কিন্তু যোগান দিচ্ছে, বিশেষ করে নাইট্রোজেন। আবার এই ডাল জাতীয় শস্য যখন ডালটাকে তোলার পর সেই গাছটাকে আপনি যখন ওই জমির মধ্যে ফেলছেন, সেটা আবার পচে গিয়ে আবার মাটির মধ্যে আপনার জৈব যেটাকে আমরা কার্বন বলি, জৈব কার্বন বা জৈব যে পদার্থ, তার পরিমাণ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তার মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি। আমার কৃষক বন্ধুদেরকে আমি বলবো যে ভূমিক্ষয় রোধ, তার সাথে সাথে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি, এবং তার সাথে সাথে মাটির মধ্যে যে জল ধারণের ক্ষমতা, মাটির মধ্যে যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, অর্থাৎ মাটির মধ্যে ময়েশ্চার বা জল ধারণের ক্ষমতা, মাটিকে সহজে কিন্তু ড্রাই বা শুকনো হতে দেয় না, তাহলে সেইটা কিন্তু বাড়ায় কিন্তু এই ডাল জাতীয় ফসল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের স্ট্রিপ ক্রপিং করি, অর্থাৎ অল্টারনেট, যে আমি যেটা বললাম যে ডাল জাতীয় শস্য করলাম, আমি দানা জাতীয় শস্য করলাম, তারপর ডাল জাতীয় শস্য, আবার দানা জাতীয় শস্য, আবার ডাল জাতীয় শস্য, এইভাবে যদি ক্রমান্বয়ে আমি এইভাবে করে থাকি একই সিজনে, একই জমির ভূমিরূপ অনুযায়ী যদি করে থাকি, তার ফলে কিন্তু আমরা এই যে মাটির যেটা বলি যে মৃত্তিকা ক্ষয়, যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু বা আলোচনা চলছে, সেটা কিন্তু আমরা অনেকাংশে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। এবং সর্বোপরি কি বলুন তো কৃষক বন্ধুরা, সর্বোপরি কিন্তু এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। সুতরাং আমাদেরকে একটু সায়েন্টিফিক্যালি, যেটা বললাম, আমি বারবার বলি যে বিজ্ঞানসম্মত উপায়ে আমার জমির চরিত্র অনুযায়ী বা জমির ভূমিরূপ অনুযায়ী কিন্তু আমাকে ফসলের নির্বাচনটা কিন্তু আমাকে করতে হবে। আজকালকে আপনারা জানেন যে ডাল জাতীয় শস্যের চাষবাস কিন্তু কমে যাচ্ছে, এবং আপনারা আবার দেখুন এই পশ্চিমাঞ্চলে আমাদের কিন্তু বাদামের চাষ কিন্তু ব্যাপক হারে হয়। তাহলে বাদামের চাষ যদি করা হয়, এটা কিন্তু এক প্রকার কিন্তু জমির মাটিকে ঠিক করা বা জমির মৃত্তিকা ক্ষয় রোধ করার কিন্তু একটা কিন্তু গুরুত্বপূর্ণ চাষ কিন্তু বাদামের চাষ, এবং আপনারা সভাপতি করেই থাকেন, প্রচুর পরিমাণে বাদাম চাষ করে থাকেন। ইদানিং বাদাম চাষের এলাকা কিন্তু বাড়ছে এলাকাতে, সুতরাং এটা একটা খুব ভালো দিক। এবং তার সাথে সাথে যেটা বললাম, কলাই বা মুগ বা মুসুর, এই ধরনের চাষের প্রবণতা পরিমাণও আমাদেরকে বাড়াতে হবে। তার ফলে কিন্তু মৃত্তিকা কিন্তু আমরা কিন্তু ক্ষয়রোধ করতে কিন্তু পারবো, হ্যাঁ, এবং এটা একটা খুব ভালো কিন্তু দিক কিন্তু আমাদের ক্ষয়রোধ করার। আর কি আমাদের যান্ত্রিক পদ্ধতির মধ্যে আর কি আছে যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে চেক ড্যাম। আপনারা শুনে থাকবেন চেক ড্যাম, এবং এই বিষয়ে একটা বলে থাকি যে এই যে চেক ড্যাম, যেহেতু অঞ্চলের মাটি, বিশেষ করে শুধু পশ্চিমাঞ্চল বলতে বা শুধুমাত্র আমাদের পশ্চিম মেদিনীপুরের পশ্চিম ব্লকগুলো নয়, সেই সাথে সাথে আমাদের ঝাড়গ্রাম আছে, আমাদের বাঁকুড়া পুরুলিয়া আছে, আপনারা জানেন, এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে অনেক পাহাড়ও আছে, আপনারা জানেন। তাহলে এক্ষেত্রে আপনারা দেখবেন, আপনারা দেখে থাকবেন চেক ড্যাম কিন্তু একটা কিন্তু দারুণ পদ্ধতি এক্ষেত্রে মৃত্তিকা ক্ষয়রোধ করা, এবং তার সাথে সাথে শুধুমাত্র মৃত্তিকার ক্ষয়রোধ নয়, তার সাথে সাথে বর্ষাকালে যে বৃষ্টিটা হয়, কারণ আমাদের ভূমিক্ষয়টা কখন হয়, বর্ষাকালেই হয় এইসব জায়গায়, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তার ফলে বৃষ্টির জলে একবার ধুয়ে মুছে সব যে অতিরিক্ত জলটা, সেও যেমন গড়িয়ে যায় নিচের দিকে, তার সাথে সাথে জমির যে জমির যে উর্বর যে মাটিগুলো আছে, সেগুলো ওর সাথে ধুয়ে ধুয়ে চলে যায়। তাহলে এক্ষেত্রে চেক ড্যাম কিন্তু একটা কিন্তু দারুণ কিন্তু পদ্ধতি। আপনারা অনেকেই জানেন এবং আপনারা অনেকে দেখেছেন যে এই পশ্চিমাঞ্চলে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকারের দেখুন অনেকগুলো কিন্তু প্রকল্প চলছে। আপনারা NWDPR এর নাম শুনেছেন, জাতীয় জল সংরক্ষণ বা জাতীয় জল সংরক্ষণ একটা প্রকল্প আছে। এক্ষেত্রে কিন্তু এই প্রকল্পগুলোর মাধ্যমে এই ছোটো ছোটো চেক ড্যাম কিন্তু বানানো হয়। চেক ড্যামটা কি? চেক ড্যামটা হচ্ছে কি না, আপনার ছোটো মানে কি টেম্পোরারি ধরনের একটি স্ট্রাকচার বানানো হয়, যেখানে দেখবেন প্রচুর বৃষ্টির ফলে আপনার ছোটো ছোটো ক্যানেল তৈরি হয়ে গেছে, নালা তৈরি হয়ে গেছে ছোটো ছোটো। বৃষ্টির সময় আপনারা দেখে থাকেন, যখন অত্যাধিক যখন প্রবাহ হচ্ছে বৃষ্টির ফলে, তার ফলে দেখবেন নালা তৈরি হয়ে গেছে। সেই নালার অ্যাক্রস দ্য চ্যানেল যে ছোটো ছোটো যে ডাউনে নিচের দিকে আমরা যদি চেক ড্যাম যদি তৈরি করতে পারি, তাহলে যে জলটা গড়িয়ে আসছে ওই জলটা কিন্তু ওখানে আটকে যাবে চেক ড্যামে। চেক ড্যামে আটকালে সুবিধাটা কি? চেক ড্যাম যখন আছে, তাহলে ওই জলটা যখন গড়িয়ে আসে, তাহলে উপরে যে উপকারী যে মানে উর্বর যে মাটিগুলো, সেগুলো আটকে যাবে, তাহলে কিন্তু জলের স্রোতটা কিন্তু কমে গেল। সেই সাথে সাথে কি হবে না, ওই জলটা কিন্তু নিচের দিকে চুঁইয়ে গিয়ে গ্রাউন্ড ওয়াটারকে কিন্তু রিচার্জ করবে,
এবং ওই চেক ড্যামের যে জলটা থাকবে সেই জলে আমরা মাছ চাষ থেকে শুরু করে স্বল্প সময়ের মাছ চাষ থেকে শুরু করে মাছ চাষ যেমন করতে পারি, এবং চেক ড্যাম যেখানে হচ্ছে তার কাছাকাছি যে পাড়গুলোকে সেগুলোকে আমরা সহজে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বল্পকালীন বা স্বল্প মেয়াদি আমরা ফসল চাষ করতে পারি। এবং আরেকটা কী হচ্ছে না, চেক ড্যামে যেহেতু জলটা যেহেতু থাকছে তাহলে ওই জলটা চুঁইয়ে গিয়ে মাটির নিচে যাচ্ছে, এবং আমরা অফ সিজনে, বিশেষ করে এই ধরনের সিজন, সামারের সিজন বা এই রবি সিজন আমাদের এই শীতকালে, তাহলে এই সিজনে সহজে আমরা ওই জলকে ভূমি থেকে জলটাকে উত্তোলন করে আমরা ওই জলকে সহজে কিন্তু সেচের কাজে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো সুতরাং এই চেক ড্যাম এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে একটা গুরুত্বপূর্ণ কিন্তু দিক, যে এই ধরনের ছোটো ছোটো চেক ড্যামের মাধ্যমে কিন্তু আমরা ভূমিক্ষয় কিন্তু অনেকখানি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, বিশেষ করে এই পশ্চিমাঞ্চলে। কেননা আমাদের বৃষ্টির একটা ক্রাইসিস, এখানে বৃষ্টির একটা ক্রাইসিস, কেননা আমরা জানি যে যেভাবে আমাদের জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, যেভাবে পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে, এবং সর্বোপরি যখন আমাদের জলের দরকার, বর্ষা দরকার, তখন কিন্তু আমরা বর্ষা কিন্তু পাচ্ছি না। তো সুতরাং একটা অনিয়মিত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন আমাদের বর্ষা সিজনে বর্ষা নেই, এমন সময় বর্ষা হচ্ছে যেটা আমাদের প্রয়োজন নেই। আবার যখন বর্ষাটা দরকার, অত্যাধিক পরিমাণে এমন বর্ষা হচ্ছে যে জলকে আর ধরে রাখতে পারছি না, তাহলে সেই জল গড়িয়ে নিচে চলে যাচ্ছে, আলটিমেট গিয়ে খালা নাল মাধ্যমে আমাদের নদীতে চলে যাচ্ছে। তাহলে সেই জলটাকে যদি আমরা চেক ড্যামের মাধ্যমে যদি ধরে রাখতে পারি ছোটো ছোটো, তার মানে এই জলটা কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স যেটাকে বলা হয়, প্রাকৃতিক যে একটা ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স, সেটা কিন্তু আলটিমেট কিন্তু আমরা কিন্তু রক্ষা করতে পারবো এই ধরনের চেক ড্যামের কিন্তু মাধ্যমে। অর্থাৎ জলটা যেমন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে শুধুমাত্র চাষবাস নয়, আমরা যে আজকাল যে মানে নিজেদের যে বাড়িতে যে পাম্প বসিয়ে যে জলটা তুলি আমরা পানীয় জলের কাজে, তাহলে সেই জলের কিন্তু ঘাটতি কিন্তু আমরা কমাতে পারবো। এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস কি, এই যে সেডিমেন্ট যেটা ডিপোজিশন হয়, সেডিমেন্ট ডিপোজিশন উপর থেকে যে মাটিটা যেটা ধুয়ে ধুয়ে আসে, তাহলে সেটা যখন এই চেক ড্যামের মাধ্যমে যখন জমবে, এটা কিন্তু একটা উর্বর মাটি। কিন্তু আপনারা দেখবেন, এটা তো জানেন আপনারা সরাসরি, এই যে আমাদের কংসাবতী কাঁসাইয়ের যে চরগুলো দেখবেন আপনারা, উপর থেকে যখন জলগুলো যখন আসে, কাঁসাই যেহেতু ড্যাম আছে, তাহলে ড্যামের মাধ্যমে কী হয়েছে, টোটাল জলটাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। দেখবেন সেই জলের কিন্তু ফ্লো কিন্তু নদীতে আপনি দেখতে পাবেন না। বর্ষাকালে জলটা উপর থেকে যখন উঁচু থেকে আসছে, তখন যে স্রোতটা থাকে, ক্রমশ দেখবেন জলের স্রোত কিন্তু কমে যায়। কারণ এখানে ড্যাম, মোহনপুরের এখানে ড্যাম থাকার জন্য, এখানে বেঁধে দেওয়ার জন্য জলটা যেতে পারছে না, যার ফলে কিন্তু স্রোত আটকে যাচ্ছে। তার ফলে উপর থেকে যখনই জল আসছে, সেই জলের সাথে সাথে যে সেডিমেন্ট বা পলি যেটা আসছে, সেটা কিন্তু আলটিমেট কিন্তু যে চরগুলোতে জমছে, সেই চরগুলোতে আপনি দেখবেন, সেই চরের মৃত্তিকা মাটি যদি আপনি টেস্ট করেন, দেখবেন প্রচুর পরিমাণে গাছের কিন্তু খাবার কিন্তু ওখানে আছে। সে নাইট্রোজেন হতে পারে, ফসফরাস বা পটাশিয়াম হতে পারে, যেগুলো কিন্তু অত্যন্ত উর্বর। তার ফলে দেখবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, যেগুলো নদিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে মালদা, এই জায়গাগুলো যেহেতু গ্যাঞ্জেটিক এলুভিয়াল প্লেন, আপনারা দেখবেন ওই সব জায়গার মাটিগুলো কতটা উর্বর বলুন তো। নদিয়া থেকে শুরু করে আপনি যে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদের দিকে যান, সেই ধরনের মাটিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে যা ধরনের ফসল লাগানো হোক না কেন, সেই ফসল কিন্তু খুবই ভালো হয়। কারণ ওই মাটিগুলো গ্যাঞ্জেটিক এলুভিয়াল হওয়ার জন্য গঙ্গার নদী বিধৌত যে জায়গাগুলো, সেগুলো পলি পড়ার ফলে কিন্তু উর্বর। তো সুতরাং যেসব এলাকার উপর দিয়ে নদী গেছে এবং উপর থেকে সেডিমেন্ট বা পলি আসার ফলে, পলি জমার ফলে মাটির কিন্তু উর্বরতা শক্তি কিন্তু অনেকখানি বাড়ে। সুতরাং এই যে আমি চেক ড্যামের কথাটা বললাম, তাহলে চেক ড্যামের মাধ্যমেও আমরা সেই যে ক্ষয়ে যাওয়া যে মাটিগুলো, সেগুলোকে আমরা আটকাতে পারি, এবং যেগুলো কিন্তু অত্যন্ত কিন্তু উর্বর মাটি, যার ফলে কিন্তু আমরা কিন্তু কি বলা যায়, যে আমাদের যে ফসলের যে প্রোডাকশান, আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রায় কিন্তু পৌঁছতে পারি। সেটা একটা ব্যাপার। আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যান্ত্রিক যে মেজারমেন্ট বা যান্ত্রিক যে ব্যবস্থাপনা, যার ফলে আমরা মৃত্তিকা ক্ষয় আমরা আটকাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পার্কোলেশন পন্ড। এটা ইংরেজি একটা কথা, পার্কোলেশন পন্ড। এটা কিছু না, একটা অগভীর একটা ছোট্ট একটা ডিপ্রেশন, মানে নিচু। যেমন ভূমি, আমি যদি দেখি যে কোথাও উঁচু জমি, কোথাও মধ্যম জমি, যেটা আমি আগের অনেকবার বলেছি, এবং নিচের দিকে কিছু জমি আছে যেটা নিচু। আমরা জানি যে বৃষ্টি হলে জলটা গড়িয়ে গিয়ে আলটিমেট ওই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হয়। তাহলে ওই জায়গায় আমরা যদি একটা অগভীর, স্যালো টাইপের অগভীর যদি একটা পার্কোলেশন যদি পন্ড মানে পুকুর যদি বানাতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু ভূমিক্ষয় যেমন রোধ করতে পারবো, তার সাথে সাথে জল ধারণ মানে জল সংরক্ষণও করতে পারবো। কীরকম, আপনারা দেখবেন পশ্চিমাঞ্চলে জঙ্গল থেকে শুরু করে জঙ্গলমহল, এই জায়গাগুলোতে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় মাঝে মাঝে দেখবেন এরকম পার্কোলেশন পন্ড কিন্তু করা আছে। আপনারা দেখবেন যে আমাদের এই এমজি এনার্জির কাজে, অথবা দেখবেন
ওই যে জলবিভাজিকা যে প্রকল্প বললাম তার মাধ্যমে অনেক পুকুর আছে, তার মাধ্যমে অনেক পুকুর করা হয়েছে একবারে রুক্ষ সূক্ষ্ম পাথুরে জায়গা, যে জায়গাগুলোতে উপর থেকে বৃষ্টি হলে জলটা আলটিমেট গিয়ে একটা নিচু জায়গায় ডিপ্রেস একটা জায়গায় যেখানে গিয়ে জলটা আলটিমেট জমা হয়, সেই সব জায়গাগুলোতে চেক ড্যামের মতো, যেখানে চেক ড্যাম সম্ভব সেখানে চেক ড্যাম হয়েছে। কিন্তু এখানে কি আমরা পার্কুলেশন পন্ড কিন্তু বা পুকুর কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু খনন করতে পারি, খুব বড় ধরনের পুকুর নয়। তাহলে ওই ধরনের পুকুর করলে কি হবে, তাহলে তার যে পুকুরের যে জলটা থাকবে তাহলে তার পার্শ্ববর্তী যে ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া কি এটা আপনারা জেনে রাখবেন। ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে যে যে জায়গার জলটা এসে ওই পুকুরে জমা হচ্ছে, তারপর ওই পুকুরে তো সব সব জায়গার জল তো আসবে না। তাহলে আমি ক্যাচমেন্ট বা ওই পার্কুলেশন পন্ডটা পুকুরটা এমন একটা জায়গায় তৈরি করব, সেখানে দেখতে হবে যে আশেপাশে সমীক্ষা করে বা সার্ভে করে দেখতে হবে যে কোন জায়গার জলটা আলটিমেট গড়িয়ে ওখানে এসে জমা হবে। তাহলে সেই জায়গাটা, সেই জায়গাগুলোকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ যে জায়গার জল আলটিমেট গড়িয়ে এসে জমা হবে সেই জায়গাগুলোকে আমরা ক্যাচমেন্ট এরিয়া বলবো। কেননা ওই যে পার্কুলেশন পন্ডে যে জলটা জমা হবে ওই জলটাকে আমরা ওই ক্যাচমেন্ট এরিয়ার যে ফসল যে ফলাবো তার কাজে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারবো ওখানে। তাতে কি হবে, ক্যাচমেন্ট এই ধরনের আমি পার্কুলেশন পন্ড করলে কি হবে, একই রকম চেক ড্যামের মতো কি হবে না, এখানে গ্রাউন্ড ওয়াটারটা এত পরিমাণে রিচার্জ হবে, কেন যেহেতু এটা পন্ড, এটা পুকুর, তার মানে অনেকটা জায়গা, চেক ড্যামের থেকে অনেকখানি জায়গা এখানে। তো সুতরাং এখানে কিন্তু অনেকখানি জায়গায় কিন্তু আমরা মাটির নিচের যে ভূগর্ভস্থ জলটাকে সেটা কিন্তু আমরা অনেকখানি কিন্তু রিচার্জ করতে পারবো, ফুল করতে পারবো। তার ফলে কি হবে, তার ফলে আমরা পার্শ্ববর্তী যে এলাকা থাকবে তার মানে সেখানে চাষবাসের ক্ষেত্রে পরবর্তী সিজনে এই জলটাকে আমরা আমরা জল উত্তোলন করতে পারবো, আমরা সোলার পাম্প সেট হোক বা এমনি পাম্প চালিয়ে আমরা তুলতে পারবো। এবং সেই সাথে সাথে ওই জলটার মধ্যে আমরা কি করি না, স্বল্পকালীন আমরা মৎস্য চাষ ওখানে করতে পারি, চারা ফোটানো। আপনি অবাক হয়ে যাবেন আমাদের শালবনী ওই এলাকাতে যেহেতু বেশি দিন ওগুলোতে জল ধরে রাখতে পারে না, যেহেতু মানে কি বলা যায় বেশিরভাগ জলটা, যে জলটা বৃষ্টির জলটা এইসব পার্কুলেশন পন্ডের মাধ্যমে ধরে রাখে সেটা কিন্তু একটা কয়েক মানে কি বলা যায় 2 মাস বা 3 মাসের মতো থাকে, বাকি সময় কিন্তু থাকে না। কেন বাকি সময়টা ওই জলটা চুঁইয়ে গিয়ে মাটির নিচে কিন্তু চলে যায়। তাহলে ওই যে 3 মাস যে থাকে ওই 3 মাসের মধ্যে সহজে কিন্তু আমার কৃষকরা ওখানে কিন্তু মাছের কিন্তু চারা তৈরি করছে। মানে অন্যান্য মাছ চাষ করতে গেলে যেমন একটা সময় লাগে, তো সেই সময়টা তো পাওয়া যায় না যেহেতু জল ওখানে থাকে না, সেহেতু ওনারা সহজে কিন্তু এখানে মাছের চারাপোনা কিন্তু তৈরি করছে বা ডিম থেকে ডিমপোনা থেকে চারাপোনা তৈরি করছে এবং সেটা কিন্তু সহজেই বিক্রি কিন্তু ওখান থেকে কিন্তু করছে, একটা ইকোনমিক কিন্তু লাভ আসে। আর তার আরেকটা কী হচ্ছে না, পার্কুলেশন পন্ডে যে পাড় যেগুলো হচ্ছে সেই পাড়ের আশেপাশে যেগুলো অল্প জল লাগে যেসব ফসল আছে, অল্প জলে আমরা যদি ধান চাষ করতে প্রচুর জল লাগে, কিন্তু আপনি যদি দেখুন ভুট্টা চাষ, ধান চাষের 3 ভাগের 1 ভাগ জল কিন্তু ভুট্টা চাষে লাগে। তাহলে সেখানে ইদানিং কিন্তু ভুট্টা চাষের কিন্তু এলাকা কিন্তু বাড়ছে, কেন ওই ভুট্টা এখানে যেহেতু পোলট্রি আমাদের পশ্চিমাঞ্চলে এখানে পোলট্রি একটা দেখবেন একটা কিন্তু ভালো কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রি কিন্তু চলে। পোলট্রি ইন্ডাস্ট্রির মধ্যে বোথ মানে 2 প্রকার আছে, এক প্রকার হচ্ছে মাংস তৈরির জন্য যেটাকে ব্রয়লার বলে, আর একটা হচ্ছে লেয়ারিং যেটা হচ্ছে ডিমের উৎপাদনের জন্য। তাহলে এই ভুট্টার যে দানাটা হচ্ছে এটা কিন্তু সহজে কিন্তু এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যবহৃত হচ্ছে, তাছাড়া মানুষের খাওয়ার ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে। যদিও আমরা ভুট্টার খাওয়াতে খুব বেশি অভ্যস্ত নই আমরা, কিন্তু আপনি যদি নর্থ বেঙ্গলে যান সেখানে দেখবেন যে ভুট্টার কিন্তু আটা কিন্তু পাওয়া যায়। ইদানিং আমরা যারা হেলথ কনসাস হয়ে গেছি আমরা ভুট্টার আটা কিন্তু ব্যবহার করছি। আমরা গমের আটার থেকে ভুট্টার আটাটা, কেন ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু প্রোটিন থাকে যেটা গম বা আপনার ধানের চালের মধ্যে কিন্তু থাকে না। তার ফলে কিন্তু ইদানিং কিন্তু তার ব্যবহার কিন্তু বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে। তো সুতরাং এই যে কম জল লাগে সেটা করতে পারি, তার সাথে সাথে কি আমরা ডাল শস্যের চাষ করতে পারি, আমরা তৈলবীজের চাষ করতে পারি। আপনারা জানেন পশ্চিমাঞ্চলে কিছু জায়গা আছে, আপনারা খুব অবাক হয়ে যাবেন, খুব ভালো কিন্তু সরিষার চাষ হচ্ছে, ভালো কিন্তু বাদামের চাষ হচ্ছে, কারণ ওই জলটাকে নিয়ে কিন্তু ওখানে কিন্তু ওই ধরনের কিন্তু চাষ করছে। আরেকটা জিনিস দেখবেন যে ওর পাড়ে আমরা বিভিন্ন ধরনের কিন্তু ফার্মিং করতে পারি, আমরা ডাকারি করতে পারি। আপনারা জানেন যে এআরডি দপ্তরের মাধ্যমে ওখানে আমাদের মাটির সৃষ্টির কিছু প্রকল্প আছে, মাটির সৃষ্টির প্রকল্প, সেখানে ওই পার্কুলেশন পন্ড করা আছে সেই পুকুরের চারপাশে, সেখানে কিন্তু আমরা মানে এই হাঁসের কিন্তু ফার্ম কিন্তু করা হয়েছে। সেখানে কি না ওই হাঁসের ফার্মে কিন্তু খুব বেশি কিন্তু জল কিন্তু লাগে না, ওরা জলে নামে না। আপনারা জানেন যে খাকি ক্যাম্বেল নামে এক ধরনের ব্রিড আছে যেটা কিন্তু পাড়ে রেখে কিন্তু সহজে চাষ করা যায়, কারণ আমাদের দেশি হাঁসের মতো তাদের কিন্তু পুকুরে নামার কিন্তু দরকার হয় না। তো সুতরাং যেটুকু জল লাগে সে কিন্তু ওই পার্কুলেশন পন্ড থেকে কিন্তু আমরা জল কিন্তু নিতে পারি। এবং বাদাম চাষে আপনারা জানেন যে জলের পরিমাণ খুব কম পরিমাণে লাগে এবং যেটুকু জল লাগে সহজে কিন্তু আমরা ওই পার্কুলেশন পন্ড থেকে কিন্তু নিয়ে কিন্তু সহজে কিন্তু ওটা করা যায়।
তো সুতরাং এটা কিন্তু একটা ভালো দিক। এবং এক্ষেত্রে কি হয় না, আমাদের যে ওয়াটার যে অ্যাভেলেবিলিটি যেটা বলি, যে জলের যে মানে ব্যবস্থাপনা, যেটা ওয়াটার অ্যাভেলেবিলিটি বা যে যোগানটা, সেটা কিন্তু আমরা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার কিন্তু পেতে পারি যদি পার্কুলেশন পন্ডটা যদি সেইভাবে করি। অর্থাৎ পার্কুলেশন পন্ডটা যেটা সায়েন্টিফিকভাবে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে সমীক্ষা করে যদি আমরা ওই ধরনের যদি পুকুর যদি আমরা বানাতে পারি, তাহলে কি হবে না, সারা বছর সেখানে বৃষ্টির ফলে যে রান অফ যে ওয়াটারটা অর্থাৎ এক্সেস জলটা যেটা কিন্তু চলে আসে, সেই জলটাকে কিন্তু এই পার্কুলেশন পন্ডের মাধ্যমে বা পুকুরের মাধ্যমে আমরা যেমন সংরক্ষণ করতে পারবো। তার সাথে সাথে আমাদের এই বর্ষার ফলে যখন রান অফ যখন হচ্ছে, অর্থাৎ জলটা যখন ভূমির উপর দিয়ে যখন গড়িয়ে যাচ্ছে, সেই গড়িয়ে যাওয়ার সাথে সাথে যে আমাদের যে সেডিমেন্ট যেটা পলি যেটা আমরা আসছে, সেই পলি কিন্তু সহজে কিন্তু আমরা কিন্তু আটকাতে পারবো। অর্থাৎ এই সেডিমেন্টেশনটা হবে, সেটা কিন্তু ধুয়ে কিন্তু অন্য বৃহত্তর কোনো জায়গায় যেতে পারবে না। ওই পার্কুলেশন পন্ডের পাশে বা পার্কুলেশন পন্ডের মধ্যে যেটা জমবে, তার ফলে কিন্তু ওয়াটার রিটেনশন কিন্তু এটা কিন্তু অনেকখানি কমবে। তো সুতরাং আমার কৃষক বন্ধুরা, এটা কিন্তু ছিল আমাদের মেকানিক্যাল মেজারমেন্ট। আমার মনে হয় খুব সহজেই এই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারি আমাদের ভূমির উপর কথা ভেবে। তার ফলে কিন্তু আমরা ভূমিক্ষয় কিন্তু অনেকখানি কমাতে পারবো। তার সাথে সাথে আমরা জল সংরক্ষণের দিকটা কিন্তু সেই দিকটা কিন্তু বজায় রাখতে পারবো। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।